যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ডায়াবেটিস। ডায়াবেটিস কি? ডায়াবেটিসের ধরন, ডায়াবেটিসের টেস্টগুলো নিয়ে, ইভেন আমাদের বডির জন্য যদি ডায়াবেটিস হয় সেক্ষেত্রে ট্যাবলেট নাকি ইনসুলিন বেটার। আশা করি যে আলোচনাটি সম্পূর্ণ শুনলে আপনারা নিজে থেকেই বুঝে ফেলবেন। ডায়াবেটিস কি? ডায়াবেটিস এটি হচ্ছে একটি বহুমূত্র রোগ, যেটাকে বলা হয় আমাদের ব্লাডের মধ্যে যে নর্মাল লেভেল একটা গ্লুকোজ আছে, নর্মাল লেভেল থেকে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাওয়াটা হচ্ছে ডায়াবেটিস। অথবা এটাও বলা যায় যে ওয়ান কাইন্ড অফ মেটাবলিক ক্রনিক ডিসঅর্ডার। এটি একটি দীর্ঘ প্রসেসিং সিস্টেম, যা আমার দীর্ঘ সময়ে আমাদের বডির মধ্যে গ্লুকোজটা যে ব্লাডের মধ্যে বেড়ে যাওয়াটা হচ্ছে ডায়াবেটিস। সাধারণত ডায়াবেটিস কয় ধরনের হয়? অবশ্যই বলবো ডায়াবেটিস 3 ধরনের হয়। টাইপ 1 ডায়াবেটিস, এটি হচ্ছে 100% ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। এবং টাইপ 2 ডায়াবেটিস, এটি হচ্ছে ইনসুলিন নন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। আরেকটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। এটি হচ্ছে যখন কোনো মায়েরা কনসেপ্ট করে তখন বডির মধ্যে যে ব্লাড আছে, ব্লাডের মধ্যে প্লাসেন্ট অফ দ্য প্রেগনেন্ট ওমেন, তখন মায়ের ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়। গ্লুকোজ লেভেলটা বেড়ে যাওয়াটা হচ্ছে এটা জেস্টেশনাল ডায়াবেটিস। তো ডায়াবেটিস আমাদের কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের বডিতে ডায়াবেটিস হয়েছে কিনা? অবশ্যই আপনারা ডায়াবেটিস হতে গেলে ফার্স্ট টাইম যেগুলো লক্ষণ আপনাদেরকে বুঝতে হবে যে ঘন ঘন প্রস্রাব হয়, অথবা চোখে ঝাপসা দেখতে পারেন, অথবা আপনাদের প্রধানত ক্ষুধা মন্দা দেখা দেয়, অথবা বডির যে ইমিউনিটি সিস্টেম আছে ইমিউনিটি সিস্টেমটা লস হয়ে যায়। তো এই ধরনের প্রবলেম যদি হয় অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে যে ডায়াবেটিস হইতে পারে। তো এই ধরনের আপনারা যখন ডাউট ফিল করবেন তো অবশ্যই আপনাদের যেটা লক্ষ্য করতে হবে, ফার্স্ট টাইমে আপনাদেরকে একজন ডক্টরের কাছে যেতে হবে। সেই ডক্টর অথবা কোন ক্যাটাগরির ডক্টরের কাছে যাবেন? অবশ্যই যারা ডায়াবেটোলজিস্ট অথবা যারা এন্ডোক্রাইনোলজিস্ট, এই ক্যাটাগরির ডক্টরদের কাছে অবশ্যই আপনারা যাবেন। তো এই ক্যাটাগরি ডক্টরদের কাছে গেলে আপনাদের যে কাজটা ফার্স্ট টাইমে করে এই ডক্টরগুলো আপনাদেরকে কয়েকটা টেস্ট দিতে পারে। টেস্টগুলো হচ্ছে আপনাদের র্যান্ডম প্লাজমা গ্লুকোজ টেস্ট দিতে পারে, অরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট দিতে পারে, HbA1c টেস্ট দিতে পারে, অথবা ফাস্টিং প্লাজমা গ্লুকোজ টেস্টটা দিতে পারে, অথবা আপনাদের পোস্ট প্রান্ডিয়াল গ্লুকোজ টেস্টটা দিতে পারে। এই ধরনের আপনাদের প্রধানত 5টি টেস্টের মাধ্যমে আপনাদের ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেল ঠিক আছে বা নাই সহজে ডক্টররা ফাইন্ড আউট করতে পারে। তো আপনারা যে কাজটা করবেন, এইগুলো টেস্ট দিলে অবশ্যই টেস্টগুলো করতে হবে। টেস্টগুলোর মাধ্যমে আপনাদেরকে বুঝতে হবে যে আপনার বডিতে ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা ঠিক আছে বা নাই। তো আপনাদের যে টেস্টগুলো আছে 5টা টেস্টের কথা বললাম, 5টা টেস্টের মধ্যে র্যান্ডম প্লাজমা গ্লুকোজ টেস্ট যেটা বলা হয়, যে এটা সকাল বিকাল সন্ধ্যা র্যান্ডমলি যে কোনো জায়গায় যে কোনো সময় এই টেস্টটা আপনারা করতে পারেন। আবার আপনাদেরকে বললাম যে অরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট, এটা হচ্ছে OGTT, অরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট। OGT টেস্টে আপনাদেরকে দিলে আপনারা যে কাজটা করবেন বা ল্যাবে যে কাজটা করেন, 75 গ্রাম গ্লুকোজ খাওয়াই দিয়ে ল্যাবে 2 ঘন্টা আপনাদেরকে বসায় রাখি আপনাদের ব্লাডের মধ্যে ব্লাড নিয়ে টেস্ট করে দেখে যে তার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা ঠিক আছে বা নেই। এটা হচ্ছে আমাদের অরাল গ্লুকোজ টলারেন্ট বা OGTT। আরেকটা টেস্ট হচ্ছে আপনাদের HbA1c, যেটা হচ্ছে যে হিমোগ্লোবিন বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন টেস্ট। গ্লাইকেটেড হিমোগ্লোবিন টেস্টটা হচ্ছে যেটা যে আপনাদের বডির মধ্যে ব্লাডে গ্লুকোজ লেভেলটা ঠিক আছে বা নেই, এই টেস্টটা করলে আপনাদের যে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ টেস্টের কথা বললাম এবং পোস্টপ্রান্ডিয়াল প্লাজমা গ্লুকোজ টেস্টের কথা বললাম, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ টেস্ট, পোস্টপ্রান্ডিয়াল প্লাজমা গ্লুকোজ টেস্টটা করা লাগে না। এই 2টা টেস্টের রেজাল্টটা অ্যাভারেজে শো করে HbA1c, হিমোগ্লোবিন গ্লাইকেট টেস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন।
হিমোগ্লোবিন গ্লাইকেন টেস্টে আপনারা করতে গেলে আপনাদের নর্মাল লেভেলটা যদি দেখে যে 5.7, তো অবশ্যই 5.7%, অবশ্যই আপনাদেরকে মনে হবে যে এটা ডক্টর বলে দেবে যে আপনার কোনো ব্লাড মধ্যে গ্লুকোজ লেভেল ঠিক আছে, ডায়াবেটিস নেই। যদি আপনার 5.7 to 6.4 এর মধ্যে থাকে তাহলে এটি লক্ষণ আছে প্রি ডায়াবেটিসের লক্ষণ। আপনি ডায়াবেটিস হয় না, বাট আপনার ফিউচারে ডায়াবেটিস হতে পারে, প্রি ডায়াবেটিস যেটাকে বলা হয়। যদি আপনার মোর দেন 6.5 থাকে তাহলে আপনি অবশ্যই ডায়াবেটিস আছে এবং আপনি ডায়াবেটিসের মেম্বার হয়ে গেছেন। এটা হচ্ছে HbA1c টেস্ট। আরেকটা টেস্ট হচ্ছে যে আপনার ফাস্টিং প্লাজমা গ্লুকোজ টেস্ট। তো ফাস্টিং প্লাজমা গ্লুকোজ টেস্টের মাধ্যমে আপনাদেরকে বুঝতে হবে যে যেটা খালি পেটে টেস্টটা করা হবে। যেটা বলছিলেন যে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ টেস্টে নর্মাল র্যাঙ্কস হচ্ছে, আপনাদের একটা এখানে জিনিস মনে রাখতে হবে যে যেমন আইনস্টাইনের ফর্মুলা আছে, নিউটনের ফর্মুলা আছে যে F=ma, সেম এটা আপনারা মনে রাখেন। সেম একইভাবে মনে রাখতে হবে যে আপনাদের ডায়াবেটিসের একমাত্র টেস্ট HbA1c, এটা পার্সেন্টেজে হয় এবং বাকি যে 4টা টেস্ট আছে এই 4টা টেস্ট সাধারণত আপনাদের মিলিগ্রাম পার ডেসিলিটার আপনাদের রেজাল্ট দিতে পারে, অথবা আপনাদের মিলিমোল পার লিটারও দিতে পারে। মিলিমোল পার লিটার এবং মিলিগ্রাম পার ডেসিলিটার বলতে বোঝাই যে আপনাদের মিলিগ্রাম পার ডেসিলিটার যদি থাকে সেটা একটা কনস্ট্যান্ট একটা আছে, মাত্রা আছে, যেটাকে 18 দিয়ে ভাগ করলে আপনাদের মিলিমোল পার লিটারে চলে আসবে। তো আমি যেটা বলছিলাম আপনাদের ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল হচ্ছে যেটা আপনাদের লেস দেন 100 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি থাকে তাহলে আপনার ডায়াবেটিস হয়। ইভেন যদি 100 to 126 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে সেক্ষেত্রে আপনার প্রি ডায়াবেটিস, এবং যদি মোর দেন 126 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে তাহলে আপনি ডায়াবেটিসের মেম্বার হয়ে গেছেন। তো সেক্ষেত্রে আপনি যদি মিলিমোল পার, আগে বলছি যে যদি আপনি মিলিমোল পার লিটার নিয়ে আসতে চান সেক্ষেত্রে 18 দিয়ে ভাগ করবেন। 18 দিয়ে ভাগ করে যদি আপনার 7 মিলিমোল পার লিটারে চলে আসে, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল 7 এর উপরে চলে আসে, সেক্ষেত্রে অবশ্যই ডায়াবেটিস আছে। এবং ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল এটা গেল। এবং আপনাদের পোস্টপান্ডিয়াল, যেটা আপনাদের ভরা পেটে আপনাদের যে টেস্টটা করতে হয়, ভরা পেটে যদি আপনাদের প্রধানত যে এটা 200 মিলিগ্রাম পার ডেসিলিটার চলে আসে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে যে আপনার ডায়াবেটিস, অথবা আপনাদেরকে যদি বলে যে 11.1 মিলিমোল পার লিটার তাহলে এটা আপনাদের ডায়াবেটিস। খালি পেটে 7 এর নিচে নট ডায়াবেটিস, 7 এর উপরে ডায়াবেটিস, এবং ভরা পেটে 11 এর নিচে নট ডায়াবেটিস এবং 11 এর উপরে ডায়াবেটিস। তো এটুকু শুধু মনে রাখবেন মিলিমোল পার লিটারে, এবং আপনাদের মিলিগ্রাম পার ডেসিলিটারে হচ্ছে 126 এর নিচে নট ডায়াবেটিস, 126 এর উপরে ডায়াবেটিস, এবং আপনাদের ভরা পেটে 200 উপরে মিলিগ্রাম পার ডেসিলিটার হলে ডায়াবেটিস, 200 নিচে নট ডায়াবেটিস। তো টেস্টগুলো সম্পর্কে আশা করি যে আপনারা যথেষ্ট আইডিয়া পেয়েছেন। তো এখন আমি আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিসের সম্পর্কে। তো ডায়াবেটিস সম্পর্কে গেল। তো ডায়াবেটিস সম্পর্কে, যখন আপনাদের ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিসের ক্ষেত্রে আপনারা ট্যাবলেট নেবেন নাকি আপনারা ইনসুলিন নেবেন? সামথিং দেয়ার ইজ বেটার, ট্যাবলেট অর ইনসুলিন? অবভিয়াসলি আপনাদেরকে বলবো যে আমি যদি ডায়াবেটিস হয় তাহলে অবশ্যই আপনাদের জন্য বেটার হচ্ছে ইনসুলিন, নট ট্যাবলেট। ইনসুলিন অবশ্যই বেটার। তো ইনসুলিন এবং ট্যাবলেটের মধ্যে বলি, যদি আপনাদের প্রি ডায়াবেটিস হয় তো অবশ্যই আপনাদেরকে বায়োকন হোয়াইট, যেটা মেটফর্মিন প্রিপারেশন বলা হয়,
এই টাইপের ওল্ড ইজ গোল্ড যেটা বলা হয় যে পুরানো একটা মলিকুল। প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে ডক্টররা প্রধানত এই ড্রাগটা দেয় যে মেটফর্মিন, অথবা আপনাদেরকে সালফোনাইলুরিয়া রিলেটেড গ্লিক্লাজাইড এই রিলেটেড ড্রাগগুলো আপনাদেরকে, অথবা গ্লিবিপ্রাইড এই রিলেটেড ড্রাগগুলো আপনাদেরকে দেয়। ইভেন অথবা সালফোনাইলুরিয়া অথবা মেটফর্মিন কম্বিনেশনও দিতে পারে। এটা হচ্ছে প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে। যদি আপনি ডায়াবেটিসের মেম্বার হয়ে গেছেন তো অবশ্যই আপনাদেরকে সেক্ষেত্রে DPP4 ইনহিবিটর, ডাইপেপটাইড পেপটাইডেজ ইনহিবিটর দিবে, যেটা প্রধানত বলা হয় যে সিল্ডাগ্লিপিন, ভিল্ডাগ্লিপিন, লিনাগ্লিপিন অথবা SGLT2 ইনহিবিটর, সেলুলার গ্লুকোজ ট্রান্সপোর্টার ইনহিবিটর এই রিলেটেড ড্রাগগুলো দিবে, অথবা আপনাদেরকে ইনসুলিন দিবে। তো আপনাদের যদি আপনারা DPP4 ইনহিবিটর অথবা সালফোনাইলুরিয়া রিলেটেড ড্রাগ অথবা বায়োগোনাইট এই রিলেটেড ড্রাগগুলো নেন, তো এই ড্রাগগুলো প্রধানত হচ্ছে যে আপনাদের যে বডি ওয়েটটা বেড়ে যেতে পারে। ইভেন যে প্যানক্রিয়াস প্রধান বডি ওয়েটটা বেড়ে যেতে পারে। এই ধরনের DPP4, সালফোনাইলুরিয়া এবং বায়োগোনাইট ড্রাগের প্রবলেম আছে। তো এখন আমি চলে যাচ্ছি ইনসুলিনের দিকে। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে ইনসুলিন ইজ এ ওয়ান কাইন্ড অফ হরমোন। এটি এক ধরনের হরমোন, এটি হচ্ছে পলিপেপটাইড হরমোন। ইনসুলিনের কাজটা হচ্ছে আমাদের বডির মধ্যে যে গ্লুকোজ আছে, অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজকে ক্যারি করে আমাদের সেল, টিস্যু অথবা অর্গানের মধ্যে এটা ঢোকাতে বা প্রবেশ করতে সাহায্য করে। গ্লুকোজ যখন আমাদের সেল বা টিস্যুতে বা অর্গানের মধ্যে ঢোকার পরে এটিপি তৈরি হয়। এটিপি তৈরি হওয়ার পরে আমরা এনার্জি পাই, এনার্জি পাওয়ার পরে স্বাভাবিকভাবে আমরা কাজ করি। এটিপি বলতে বোঝায় যে এডিনোসিন ট্রাইফসফেট। তো এটিপি তৈরি হয়, আমরা সারাদিন মোটামুটি সুস্থ থাকতে পারি, স্বাভাবিকভাবে কাজ করতে পারি। ইনসুলিন প্রধানত আমাদের যে বডি আছে, বডির মধ্যে যে ব্লাড আছে, ব্লাডের উপর প্রধানত ইনসুলিন তিনভাবে কাজ করে। একটা হচ্ছে যে শর্ট অ্যাক্টিং ইনসুলিন, শর্ট অ্যাক্টিংয়ে কাজ করে। আরেকটা হচ্ছে আমাদের যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন। আর একটা কাজের উপর ভিত্তি করে যেটা বলছে যে ইনসুলিন তিন ধরনের: শর্ট অ্যাক্টিং ইনসুলিন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, লং অ্যাক্টিং ইনসুলিন। তো ইনসুলিন গায়ে আপনারা দেখবেন যে 30-70 লেখা আছে। অনেকে মনে করে যে 30-70টা কি, 30-70-40 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml, 30-70 100 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml। অনেকে মনে করে যে এটাকে 30 বলতে বোঝায় যে এটা হচ্ছে সুলভন ইনসুলিন হিউম্যান, এবং 70 বলতে বোঝায় যে আইসোফেন ইনসুলিন হিউম্যান। ইনসুলিন হিউম্যান RDN, রিকম্বিনেন্ট ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ইনসুলিনের জেনেটিক নেম। তো 30-70 যদি 40 বোঝায় তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে 30 বলতে বোঝায় যে এটা শর্ট অ্যাক্টিং ইনসুলিন, 70 বলতে বোঝায় যে এটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন। শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর একটা কম্বিনেশন তৈরি করছে 40 ইউনিটি। এবং যদি লেখা থাকে যে 30-70 তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে এটা 30 এটা শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর কম্বিনেশন, বাট এটা 100 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml। প্রধানত এটা বোঝায়। এবং 50-50 বলতে বোঝায় শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। এবং প্রধানত যেটা RDNA বা ইনসুলিন হিউম্যান, এগুলো হচ্ছে যে শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। এবং শর্ট অ্যাক্টিং বলতে বোঝায় যে আপনারা যদি ইনসুলিন গায়ে লেখা থাকে যে প্রিমিক্সার ইনসুলিন, রেগুলার অথবা রিপিটেড, এগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন অথবা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং।
বাট পাশাপাশি যদি গ্লার্জিন লেখা থাকে যে ইনসুলিন গ্লার্জিন, ইনসুলিন পোর্টাবিন, তাহলে এটা হচ্ছে যে লং অ্যাক্টিং ইনসুলিন এটাকে বলা হয়। তো আশা করি যে ইনসুলিন সম্পর্কে আপনারা যথেষ্ট আইডিয়া পেয়েছেন। তো ইনসুলিন আপনারা কীভাবে দেবেন? যেটা শর্ট অ্যাক্টিং ইনসুলিন, এটা অনসেট অফ অ্যাকশন হচ্ছে 2 ঘন্টা এবং এর ডিউরেশন হচ্ছে 3 থেকে 6 ঘন্টা, এবং যেটা ইন্টারমিডিয়েট ইনসুলিন অ্যাক্টিভ, এটা হচ্ছে যে এটা অনসেট অফ অ্যাকশন হচ্ছে 2 থেকে 4 ঘন্টা এবং ডিউরেশন দেয় 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত। এবং যেটা লং অ্যাক্টিং ইনসুলিন, এটার অনসেট অফ অ্যাকশন হচ্ছে 2 আওয়ার্স 2 ঘন্টা এবং এটা বডিতে 24 আওয়ার্স এটা বডি থেকে সার্ভিস দেয়, যেটা বডিতে ইনসুলিন হচ্ছে গ্লুকোজকে ক্যারি করে অক্সিজেনের উপস্থিতিতে সেল টিস্যু অর্গানের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে এবং এটিপি তৈরি করে বডিকে এনার্জি দেয় 24 আওয়ার্স লং অ্যাক্টিং ইনসুলিনগুলো। তো যে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে আরও বলতে চাচ্ছিলাম যে অনেকে মনে করে যে ইনসুলিনকে আমরা কীভাবে দেব, কত ইউনিট দেব। আপনাদেরকে ইনসুলিন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে ইনসুলিন প্রধানত ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল টেস্টের ক্ষেত্রে অবশ্যই আপনাদের এটা বুঝতে হবে যে গ্লাইসেমিক ইফেক্টিভ কন্ট্রোলের জন্য এটা সাধারণত দিতে হয় 10 ইন্টারন্যাশনাল ইউনিট +-2। ইনসুলিন দিতে হয় মর্নিং অ্যান্ড ইভিনিং টাইমে। আপনি 10 ইউনিট করে দেবেন, সেখানে +2 হতে পারে -2 হতে পারে। এটা হচ্ছে যে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল অর মিল টাইম। এবং যদি পোস্টপান্ডিয়াল প্লাজমা গ্লুকোজ যেটা ভরা পেটে, তখন গ্লুকোজ লেভেলটা যেহেতু 7 থেকে 11 পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে 7 হচ্ছে নর্মাল লেভেল এবং পোস্টপান্ডিয়াল নর্মাল লেভেল হচ্ছে নর্মাল 11। সেক্ষেত্রে সাইড ডেফিসিট আছে। এই সাইডের জন্য প্রধানত যে কাজটা করে সায়েন্টিস্টরা প্রধানত যে এখানে প্লাস করা হয় 4 ইউনিট, 4 ইন্টারন্যাশনাল ইউনিট। আপনি যদি 10 ইউনিট দেন সেখানে 14 ইউনিট অবশ্যই দেওয়া লাগবে, যদি 12 ইউনিট দেন সেক্ষেত্রে 16 ইউনিট দেওয়া লাগবে, অথবা আপনি আপনার মতো করে 4 ইউনিট প্লাস মাইনাস করতে পারেন 10 ইউনিট থেকে। আশা করি যে আপনাদেরকে ইনসুলিনটা কীভাবে দেওয়া হয় আমি বোঝাতে পেরেছি। দেন আদারওয়াইজ আরেকটা আপনাদেরকে প্রসেসিংয়ের মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে ইনসুলিন সাধারণত বডি ওয়েট অনুযায়ী দেওয়া যায় মর্নিং অ্যান্ড ইভিনিং টাইমে। ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল যেহেতু রেজাল্ট আলাদা, পোস্টপান্ডিয়াল প্লাজমা গ্লুকোজ লেভেল রেজাল্ট আলাদা। সকালে হচ্ছে এটা খালি পেটের মধ্যে থাকে অথবা মিড টাইমের মধ্যে থাকতে পারে, ইভিনিং টাইমে গ্লুকোজ লেভেলটা অনেক হাই হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা প্রবলেম হয়, যদি ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল লেস দেন 120 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, সেক্ষেত্রে কোনো ধরনের ইনসুলিন দেওয়া দিতে হয় না। যদি ইভিনিং টাইমে যদি 140 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, সেক্ষেত্রে ইভিনিং টাইমে কোনো ধরনের ইনসুলিন দিতে হয় না। যদি 120 থেকে আপনাদের 180 পর্যন্ত থাকে মর্নিং টাইমে, সেক্ষেত্রে অবশ্যই 0.0 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েটে আপনাদের ইনসুলিন দিতে হবে। ইভিনিং টাইমে যদি আপনার 140 থেকে 180 পর্যন্ত মিলিগ্রাম পার ডেসিলিটার আপনার ব্লাডের মধ্যে যদি গ্লুকোজ লেভেল থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দিতে হবে 0.05 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েট। যদি মর্নিং টাইমে যদি 181 থেকে 250 পর্যন্ত থাকে, সেক্ষেত্রে 0.1 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েটে দেবেন। এবং ইভিনিং টাইমে যদি আপনার 181 থেকে আপনার 215 পর্যন্ত থাকে, সেক্ষেত্রে অবশ্যই 1 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েটে দেবেন। যদি আপনার 200 থেকে 250 থেকে 300 পর্যন্ত থেকে থাকে, অবশ্যই আপনাদের এখানে দিতে হবে যে 1.5 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েট মর্নিং টাইমে। ইভিনিং টাইমে যেহেতু 215 থেকে
যদি 250 পর্যন্ত থাকে সেক্ষেত্রে 0.15 দিতে হবে। এবং যদি যদি 250 থেকে 300 মধ্যে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে 2 ইন্টারন্যাশনাল ইউনিটে দেওয়া লাগবে। যদি 300 এটা ইউনিট হবে, যদি 300 উপরে চলে যায় তাহলে 0.25 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েটে দেওয়া লাগবে। এবং মর্নিং টাইমে যদি 250 থেকে 300 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে সেক্ষেত্রে অবশ্যই 2 ইন্টারন্যাশনাল 0.2 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েটে আপনাদেরকে ইনসুলিন দেওয়া হবে। ইনসুলিন এবং ট্যাবলেটের মধ্যে পার্থক্যটা কী? যদি আপনারা ইনসুলিন দেন তাহলে প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেল থেকে যে ইনসুলিন প্রোডাকশন হয় তাহলে আপনার বিটা সেলটা অবশ্যই ভালো থাকবে এবং এটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা নেই। এবং যদি ইনসুলিন কন্টিনিউয়াসলি নেওয়া হয় 6 মাস পরে দেখবেন যে যদি ইনসুলিন প্রোডাকশনটা কম হচ্ছিল, ইনসুলিন প্রোডাকশনটা প্যানক্রিয়াসের বিটা সেল থেকে স্বাভাবিক প্রসেসিংয়ের মাধ্যমে হওয়ার সম্ভাবনা থাকে। এবং ট্যাবলেটের মধ্যে প্রবলেমটা হচ্ছে যদি ইনসুলিন না নিয়ে আপনি ট্যাবলেট নেন, ট্যাবলেট দীর্ঘদিন নিলে যে প্যানক্রিয়াসের মধ্যে যে বিটা সেল আছে, বিটা সেল থেকে যে ইনসুলিন প্রোডাকশন হয় এই বিটা সেলটা চিরদিনের জন্য এটা ডিস্ট্রয় বা ড্যামেজ হয়ে যেতে পারে, যেটা ইনসুলিন দিয়ে কখনোই হবে না। তো ইনসুলিন এবং ট্যাবলেটের মধ্যে এইটুকুই পার্থক্য। DPP-4 কাজটা কি? DPP-4 এর কাজটা হচ্ছে যে প্রধানত যে ইনসুলিনের DPP-4 বলতে বুঝে সাধারণত যেগুলো যেটা হচ্ছে যে বিল্ডাগ্লিপিন, সিডাগ্লিপিন, লিনাগ্লিপিন, এই ভিটামিন ড্রাগগুলো প্রধানত কি যে ইনক্রিটিন হরমোন জিআইপি, বিআইপি এই ধরনের কয়েকটা GLP-1 এই ধরনের কয়েকটা হরমোন আছে যেটা ইনক্রিটিন হরমোন থেকে এই হরমোনগুলো প্রধানত সিক্রেশন হয়। সিক্রেশন হওয়ার মাধ্যমে কী করে যে DPP-4 সাধারণত কী করে যে ইনসুলিনের সেন্সিটিভিটিটা বাড়িয়ে দেয় এবং গ্লুকাগনের সেন্সিটিভিটিটা কমিয়ে দেয়। এটা হচ্ছে DPP-4 এর কাজ। তো থ্যাংক ইউ এভরিবডি, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ইনসুলিন নিয়ে আজকের টপিকস।